বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম দেশটির সরকার নির্বাহী আদেশে 13 মাস ধরে নিষিদ্ধ আছে। বাংলাদেশ সরকার এমন নিষেধাজ্ঞার সময় দেশটির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করত না। কিন্তু বাংলাদেশের সরকারিভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে স্বীকৃত, তারা দলটি ওর নেতাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা শুরু করেছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক চিঠির আদান প্রদান। সবশেষ গত 9 জুন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। অবাক করার ব্যাপার হলো, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে যেভাবে চিঠি দেওয়া হয়েছে সেই একই ফরম্যাটে কমনওয়েলথের মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে দলটির সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে। প্রশ্ন হলো, প্রায় 1 বছর ধরে আওয়ামী লীগ থেকে দূরে থাকা বিদেশি সংস্থাগুলো কেন হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? বিদেশিদের মধ্যে যখন আওয়ামী লীগকে ঘিরে এই নতুন নাড়াচাড়া শুরু হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বর্তমান ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে আওয়ামী লীগ ইস্যুতে চলছে নানান আলোচনা ও সমীকরণ। সেই সমীকরণের আসল কেন্দ্রবিন্দু হলো সামনের স্থানীয় সরকার নির্বাচন। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মতোই নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে আবারও আওয়ামী লীগের ভোটই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে গত বছর 10 মে হঠাৎ করে নিজের মদতপুষ্ট লোকজনকে দিয়ে যমুনার সামনে মব করিয়ে মোহাম্মদ ইউনূস নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছিল। খুব দ্রুত বেগে তখন সন্ত্রাস বিরোধী আইনটিতে 2টি ধারা সংযোজন করে নতুন অধ্যাদেশ পাশ করা হয়েছিল। সে অধ্যাদেশের বলে ইউনূস সরকার তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সরকার আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছিল, যে কারণে দলটি আর বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচনের পর সরকারের দল বিএনপি সংশোধিত অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে, যে কারণে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। সংসদ নির্বাচনের সময় আন্তর্জাতিক সংস্থাগুলো অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিষিদ্ধ করার জন্য তাদের বক্তব্য তুলে ধরলেও শেষ পর্যন্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে কয়েক দফা একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে এসে সরকার, নির্বাচন কমিশন ও দেশটির রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছিল। এসব বৈঠকের খবরে তখন আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বৈঠক কিংবা আনুষ্ঠানিক যোগাযোগের কোনো তথ্য কোনো পক্ষ থেকে প্রকাশিত হতে দেখা যায়নি। তবে একাধিক সূত্র বলছে, বিতর্ক এড়াতে তখন কমনওয়েলথ কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল। অন্য রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিক চিঠি দিলেও আওয়ামী লীগকে তখন কোনো চিঠি দেওয়া হতো না এবং দলটির সাথে বৈঠকগুলো হয়েছিল অনলাইনে। যদিও বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে ফেস টু ফেস বৈঠক হয়েছিল এবং বৈঠকের আগে পরে দলগুলোকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল। যেমন গত বছরের 20 নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচে। তিনি 20 থেকে 24 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেছিলেন। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে শার্লি বোচে তখন তার ওই সফরের বিভিন্ন অংশীদারের সঙ্গে মতবিনিময় করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তখন নিজের ফেসবুক পেজে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি প্রকাশ করেছিলেন। শুধু একটি ছবি ছিল অনলাইন বৈঠকের, যেখানে অপর প্রান্তে কে ছিলেন তা উল্লেখ ছিল না। সূত্রগুলো বলছে, ওই বৈঠকটি হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। দর্শক, একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে নির্বাচনের আগে আরো কয়েকটি বিদেশি সংস্থা ও রাষ্ট্রের দূত আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিদের সাথে এমন বৈঠক করেছিলেন। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার সময় গত 13 মাসে তারা ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করেনি, যেটি ঘটতে শুরু করেছে সম্প্রতি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগের সাথে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে। সবশেষ চিঠি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচে।
লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। কমনওয়েলথের একটি টিম বাংলাদেশের বিগত জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিল। সেই পর্যবেক্ষণ টিমের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে কমনওয়েলথ। গত 9 জুন কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে জানান, কমনওয়েলথ বাংলাদেশের সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশ করতে যাচ্ছে। কমনওয়েলথের সেই প্রতিবেদনটিও আমাদের হাতে এসেছে। সেই প্রতিবেদনে বাংলাদেশের গণভোটের প্রক্রিয়া এবং পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়ার সমালোচনা করা হয়েছে। ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে কমনওয়েলথ মহাসচিব উল্লেখ করেছেন, প্রচলিত রীতি অনুযায়ী তিনি প্রতিবেদনের অনুলিপি প্রধানমন্ত্রী, বাংলাদেশের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে পাঠাবেন, যাদের সাথে গ্রুপটি জড়িত ছিল। প্রতিবেদনটি সমস্ত কমনওয়েলথ সরকারের কাছে পাঠানো হবে এবং পরে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। প্রশ্ন হলো, যে দলটি কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে নির্বাচনে অংশ নিতে পারেনি, তাদের কাছে কেন আনুষ্ঠানিকভাবে চিঠি দিল সংস্থাটি, যেটি তারা বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছেও পাঠায়নি? জানা গেছে, কমনওয়েলথ বাংলাদেশের 5টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে, তার মধ্যে একটি হলো আওয়ামী লীগ। প্রশ্ন হলো, 13 মাস পর হঠাৎ করে কেন কমনওয়েলথের মতো একটি বড় আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে যোগাযোগ করে তাদের রিপোর্ট পাঠাচ্ছে? বাংলাদেশে যেখানে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, যেখানে দলটির নেতা কর্মীরা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন, সেখানে কেন বিদেশি সংস্থাগুলো হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? এটা এখন প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে রাজনৈতিক মহলে। সূত্রগুলো বলছে, শুধু কমনওয়েলথই নয়, গত 2 সপ্তাহে আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, কিছু দেশের পার্লামেন্টারি সংস্থা, কয়েকটি আইনি প্রতিষ্ঠান একইভাবে চিঠি দিয়েছে দলটির শীর্ষ নেতাদের। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, কয়েকটি সংস্থা চিঠিতে জানিয়েছে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে কি ভাবছে তা নিয়ে জানতে চেয়ে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে। একটি বিদেশি মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 24 5 আগস্টের পর আওয়ামী লীগ ও দলটির ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে ধারণা ছিল সেটি ব্যাপকভাবে পাল্টে গেছে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে, তাতে দলটির জনভিত্তি নিয়ে বিদেশিদের ভাবতে হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক নানা পক্ষের মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে ভেতরে ভেতরে অনেক ধরনের প্রচেষ্টা চলছে। এই কূটনৈতিক তৎপরতার কারণে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদেশিরা চিঠি দেওয়া শুরু করেছে। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিয়ে বিদেশিদের মধ্যে যখন নাড়াচাড়া শুরু হয়েছে, তখন দেশের ভেতরেও বর্তমানে ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ও ভোট ব্যাংক নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। এর কারণ হলো আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। আইনের কথা যদি ধরা হয়, তাহলে আওয়ামী লীগ করার কারণে স্থানীয় নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। গত সংসদ নির্বাচনে বাধা ছিল, কারণ মোহাম্মদ ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম করে রেখেছিল নিষিদ্ধ। বিএনপি সে নিষেধাজ্ঞা তুলে না নিলেও স্থানীয় নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, তাই এখানে কারো জন্য কোনো বাধা নেই। স্থানীয় নির্বাচন কবে হবে সরকার এখনো সিদ্ধান্ত না নিলেও নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করেছে। তাতে বলা আছে, প্রার্থী হওয়ার যোগ্য হলে যে কেউ অংশ নিতে পারবে এই নির্বাচনে। বিধিমালা প্রণয়ন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন, কোনো দল বাদ দেওয়ার মতো কোনো বিধান আচরণবিধিতে রাখা হয়নি। প্রার্থী হওয়ার যোগ্য যে কেউ অংশ নিতে পারবে নির্বাচনে। এখানেও সরকার তার প্রাথমিক সিদ্ধান্ত থেকে বড় রকমের অবস্থান পাল্টিয়েছে। প্রথমে সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই, এই মর্মে ইসির তৈরি করা অঙ্গীকারনামায় স্বাক্ষর দেওয়ার বিধান প্রস্তাব করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা রাখা হয়নি। এই বিধান রাখা হলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পদধারী কোনো নেতাই অংশ নিতে পারতেন না। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের হয়েও নির্দলীয় থাকেন তাও পারবেন, কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। এখানে
কেউই দলের কথা বলবে না। সূত্রগুলো বলছে গত সংসদ নির্বাচনের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনে ভোটের হিসেব নিকেশ পাল্টে দিবে আওয়ামী লীগের ভোট ব্যাংক। এটি নিয়ে ভাবছে বিএনপি, জামাত, এনসিপি ও জাতীয় পার্টি। জানা গেছে বিএনপি একটি অভ্যন্তরীণ বৈঠকে বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কিভাবে তাদের জিততে সাহায্য করেছিল সেটি নিয়ে আলোচনা হয়েছে। যেমন লক্ষ্মীপুর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই জেলার সদর আসনে বরাবরের মতো এবারও বিএনপির প্রার্থী হয়েছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। কিন্তু ভোটের ব্যবধানটি বিএনপিকে অবাক করেছিল। 1,33,000 বেশি ভোট পেয়েও মাত্র 16,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কেউ ছিল না, কারণ দলটি তো নির্বাচনে অংশ নিতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলামের রেজাউল করিম। তিনি যে খুব পরিচিত তাও নন। এই এনির পরাজয়ের ঘণ্টা বেজে যেতে পারত যদি না আওয়ামী লীগের ভোটাররা তাকে ভোট না দিতেন। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা তাদের প্রার্থীদের ভোট দিতে পারেনি, যে কারণে তারা অন্য দলের দিকে ধাবিত হলেও এবার তারা নিজেদের প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ পাবে। এতে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। বিশ্লেষকদের ধারণা, যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্বাচনে অংশ নিতে পারে, সেক্ষেত্রে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জন্য রাজনীতিতে একটা কামব্যাকের বড় সুযোগ তৈরি হবে। সরকার একটি সূত্র বলছে, স্থানীয় সরকার প্রকল্পগুলোর ফান্ডিং এর বড় উৎস হলো বিদেশি দেশ ও দাতা গোষ্ঠী। এর মধ্যে বিদেশিদের তরফ থেকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে বাধা না দেওয়ার বার্তা সরকারকে দেওয়া হয়েছে। এমনিতেই ইউনূস সরকার বিএনপির জন্য ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে। এমন পরিস্থিতিতে দাতা গোষ্ঠীর কাছে কোনো ভুল বার্তা দিতে চায় না সরকার। এখন দেখার বিষয়, দেশীয় রাজনৈতিক দলগুলোর মতো বিদেশিরাও আওয়ামী লীগকে নিয়ে যেভাবে আনুষ্ঠানিকভাবে ভাবতে শুরু করেছে, তার ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।